Welcome my viewers. Second semester 11 এর শুরু হওয়ার মুখে। এই সেমিস্টারে কিন্তু বড় প্রশ্ন থাকবে 6 নম্বরের। প্রোজ থেকে 3টে থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে, এবং পোয়েট্রি থেকে 2টো থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে। আর 2 মার্কসের কোয়েশ্চেন, 4টে করে। প্রোজেও 4টে থাকবে, 2টো লিখতে হবে, আর পোয়েট্রিতেও 4টে থাকবে, 2টো লিখতে হবে। অতএব এই 6 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন, ফার্স্ট সেমিস্টার তো মাল্টিপল চয়েসের মধ্যেই চলে গেল, কিন্তু এই 6 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন লিখতে গেলে প্রতিটা টেক্সটে কিন্তু নিখুঁতভাবে পড়তে হবে, সেদিকে নজর দিতে হবে। আজকে আমরা একটা খুব ভালো লেখা দিয়ে শুরু করব, ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ। তার আগে বলে নিই, তোমরা এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে এই নোটিফিকেশনগুলো পাও। আমি এরপরে এই সেমেস্টার 2 এর সমস্ত প্রোজ এবং ভার্সগুলোকে নিয়ে আমি আলোচনা করব, এবং কমেন্ট সেকশনে আমার সাজেস্টিভ কোয়েশ্চেন্সগুলো দিয়ে দেবো। First of all, we have to think what is an essay. Essay, that this word comes from a Greek word assay, A-S-S-A-Y. Assay. Assay means something that is exposited, অর্থাৎ যেটা ভাবনা দ্বারা রচিত, যাকে বাংলায় প্রবন্ধ বলে। প্রকৃষ্ট বন্ধন, প্রকৃষ্ট বন্ধন থেকে প্রবন্ধ। প্রবন্ধ একদম শুরুতে যদি দেখো, সাহিত্য লেখার শুরুতে, তখন প্রবন্ধ কিন্তু মূলত ছিল পার্সোনাল এবং ইম্পার্সোনাল এসেস, এই দুরকম ছিল। পরবর্তীকালে সেটা আর একটু ক্যাটেগরাইজড হয়, ওয়ে এর 4টে ফর্মে করে নেওয়া হয়। একটা আর্গুমেন্টেটিভ, একটা এক্সপোজিটরি, একটা ন্যারেটিভ এবং একটা ডেসক্রিপটিভ। এই 4 রকম প্রবন্ধ হয়। তা আজকে আমাদের যে পড়ার বিষয়টা অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের, সেটা মূলত বেসড অন রিফ্লেকশন, দ্যাট ইজ কল্ড এক্সপোজিটরি, ভাবমূলক, চিন্তামূলক। খুব ভালো লেখা, এটাই আমার প্রথমে পড়াতে ইচ্ছা করলো, কারণ এটা দিয়ে শুরু করাটাই আমার বাঞ্ছনীয় বলে মনে হলো। কারণ এটা পড়লে আমরা কেন পড়বো সেই বিষয়টা আমরা জানতে পারবো। তো ফ্রান্সিস বেকনের এই অফ দিয়ে শুরু করা আরো কয়েকটা প্রবন্ধ আছে, অফ ট্রুথ, অফ অ্যাথিজম, অফ ডিসকোর্স, এরকম আছে। অফ দিয়ে শুরু করা আরো প্রবন্ধ, অফ স্টাডিজটাও আছে। তো এই ফ্রান্সিস বেকন, যার জন্ম হয়েছিল 1561 এবং মৃত্যু 1626, তিনি কিন্তু মূলত একজন লয়ার হিসেবে জীবন শুরু করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি সাহিত্য জগতে আসেন। এবং সবচেয়ে বড় কথা, বেকনের যে লেখাটা এসের ক্ষেত্রে তিনি একটা ওন ফর্ম তৈরি করেন, ওন স্টাইল অ্যান্ড ফর্ম, যেটা এস্টাবলিশড হয় বেকনস ক্রিয়েটিভিটি বলে। বেকনস রিলায়েন্স, অর্থাৎ বেকনের যে আস্থা, সেটা মূলত ছিল লেখার ক্ষেত্রে প্যারালাল স্ট্রাকচারের উপরে। প্যারালাল স্ট্রাকচার, তার মধ্যে আবার পার্টিকুলারলি বলা যেতে পারে ট্রাইকলনস। তো হোয়াট ইজ ট্রাইকলনস? ট্রাইকলন হচ্ছে লিটারারি ডিভাইস একটা, that uses 3 phases, clauses or sentences in a row. মানে একটা লাইনের মধ্যে একটা ফ্রেজ, একটা ক্লজ, একটা সেন্টেন্স, বা একাধিক সেন্টেন্স বা একাধিক ফ্রেজ, একাধিক ক্লজ, এরকম ব্যবহার করা। এবং যেটা দ্যাট ইজ কনস্ট্রাক্টেড ইন দ্য সেম প্যাটার্ন, একই রকম গঠনে, একই রকম রূপে যেটা ব্যবহৃত হচ্ছে। এই ধরনের লেখার ব্যাপারটা কিন্তু
ফ্রান্সিস বেকন প্রথম শুরু করেছিলেন। সেক্ষেত্রে তাকে আমরা একজন পায়োনিয়ার অফ ইংলিশ এক্সপোজিটরি এসেন্স আমরা তাকে বলতে পারি। তো আজকের যে লেখাটা সেটা পাবলিশড হয়েছিল প্রথমে 1597-এ, এটা আমি লিখে দিয়েছি। 1597-এ পাবলিশ প্রথমে হয়েছিল, তারপরে রিভাইজড এডিশনটা বেরোয় 1612-এ। ঠিক আছে, এটা মূলত একটি অ্যাফোরিস্টিক এসে। তো অ্যাফোরিস্টিক এসে এই শব্দটা সম্বন্ধে একটু জানা দরকার। হোয়াট ইজ অ্যাফোরিস্টিক, কোথা থেকে আসছে শব্দটা? Aphoristic words, that this word comes from the Greek word aphorism. Aphorism বা অ্যাফোরিমাস, এই অ্যাফোরিমাস বলতে কি বোঝায়? ডিলিমিটেশন, ডিস্টিংশন, ডেফিনিশন, এগুলো বোঝায়। আবার দেখো অ্যান্ড্রিউ হুই তার ইন দ্য থিওরি অফ অ্যাফোরিজমে বলছেন, মানে he defined an aphorism as a short saying that requires interpretation. তিনি বলছেন যে অ্যাফোরিজম হচ্ছে একটা ছোট করে কিছু বলা বা লেখা যেটার একটা ব্যাখ্যার প্রয়োজন আছে। ঠিক অ্যাফোরিজমেরই একদম কাছাকাছি একটা শব্দ আছে অ্যাক্সিওম। অ্যাক্সিওমটা আবার আলাদা। এখানে এই যে অ্যাফোরিজমের কথা বললাম, এখানে সত্য প্রতিষ্ঠা করবার জন্য তত্ত্ব বা তথ্যের প্রয়োজন হতে পারে তাকে প্রতিষ্ঠিত করবার জন্য, কিন্তু অ্যাক্সিওম যেটা, এটা একটা সেলফ এভিডেন্ট ট্রুথ, অর্থাৎ নিজের দ্বারাই সাক্ষ্য প্রমাণিত একটি সত্য। সো ইট রিকোয়ার্স নো অ্যাডিশনাল প্রুফ, এর কোনো আলাদা কোনো বা অতিরিক্ত কোনো প্রমাণের প্রয়োজন নেই। এই অ্যাক্সিওম আর অ্যাফোরিজমের মধ্যে গোলমালটা হয়ে যাওয়ার সময় এই জন্যই ব্যাপারটা আমি একটু বললাম। তো এটা অ্যাফোরিস্টিক এসে বেকনের। এখানে উনি যেটা বলছেন, মূল বিষয়টা অফ স্টাডিজ, হোয়াই ডু উই স্টাডি, বাট বা বলতে পারি যে হোয়াই ডু উই নিড টু স্টাডি, আমাদের স্টাডির কেন প্রয়োজন, পড়াশোনা কেন প্রয়োজন, সেই বিষয়টা বলছেন। পড়াশোনা আমাদের কোন কোন দিকগুলোকে উন্মোচিত করে। ভালো লেখা পড়লে একটা রিফ্লেকশন অফ থট হয়। ইফ ইউ রিড ইট অ্যাটেন্টিভলি, মন দিয়ে যদি পড়ো, তাহলে মনে রাখবে যে চিন্তার উদয় হয়, চিন্তার উন্মেষ হয়, এবং উন্মেষ শুধু নয়, সেই চিন্তার বিশ্লেষণ, সেই বিশ্লেষণ থেকে একটা নির্দিষ্ট কোনো একটা লক্ষ্যে উপনীত হওয়া যায়। পড়াশোনার খুব প্রয়োজন। পড়াশোনা মানে শুধু সিলেবাসটুকু পড়লাম সেটা নয়, তার সঙ্গে বিভিন্ন রকমের লেখা প্রয়োজন আছে। এবং পড়াশোনা দেখবে ফ্রান্সিস বেকন কি বলছেন, যে একজন ক্রাফটি ম্যান, ক্রাফটি শব্দটা তোমরা পড়েছো যখন ওথেলো পড়েছো, সেখানে ইয়াগোকে বলা হচ্ছিল ইয়াগো ওয়াজ ক্রাফটি। ক্রাফটি মানে যে সুচতুর, কানিং, ক্লেভার। একজন ক্লেভার লোক কখনো স্টাডি করে না। 3 ধরনের লোক স্টাডি করে, সেটা উনি ফ্রান্সিস বেকন বলছেন। আমি পড়তে বলবো এগুলো, কিন্তু সর্বোপরি যেটা বিষয়টা আমাদের এখান থেকে আমরা একটা ভাবনায় উপনীত হতে পারি যে পড়াশোনার প্রয়োজন আছে, পড়তে হবে, বিভিন্ন জিনিস পড়া, বিভিন্ন জিনিসকে অনুসন্ধান করা, জানা। এটা তো সিলেবাসের মধ্যে আছে, এটাকেও ভালো করে বারবার পড়া, বারবার পড়লে সেখানে তোমার প্রশ্ন উত্তর লিখতে অনেক সুবিধা হয়। টেক্সটটাকে খুব ভালো করে পড়া দরকার, যেটা অধিকাংশ ছেলেমেয়েরা করে না। আমার খুব দুঃখ হয় এই জন্যে। টেক্সটটাকে খুব ভালো করে পড়া দরকার, বারবার করে। তাতে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, করবে, একদম নির্দ্বিধায় প্রশ্ন করবে আমাকে। আমি আমার ছাত্রছাত্রীদেরকেও তাই বলি, নির্দ্বিধায় প্রশ্ন করো, কিন্তু পড়াটা খুব প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা এবার টেক্সটে চলে যাই। উনি বলছেন স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, অর্থাৎ পড়াশোনা, অধ্যয়ন আনন্দের জন্য, আনন্দ দেয় আমাদেরকে। ফর অর্নামেন্ট, অলঙ্করণের জন্য দরকার আছে স্টাডির, পড়াশোনার। অ্যান্ড ফর এবিলিটি, সক্ষমতাকে বাড়াবার জন্যে,
সক্ষম, যত পড়াশোনা করবে তুমি তত সবল হয়ে উঠবে। পড়াশোনা করার মতো পড়াশোনা, কতগুলো নোট মুখস্থ করা নয়। পড়াশোনা যদি সেভাবে করতে পারো, নিজের মধ্যে সক্ষমতা অনেক বেশি বাড়বে। ঠিক আছে। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। অর্থাৎ এই যে স্টাডিজ, তার মুখ্য ব্যবহার হচ্ছে সেই আনন্দের জন্যে যেটা তোমার ব্যক্তিগত সত্তায় লুকিয়ে আছে, এবং তোমার যখন তুমি বিচ্ছিন্ন হচ্ছ কোনো কিছু থেকে, সেখান থেকে তোমার যখন একটা অবসরের জীবন, সেই সময়ও কিন্তু এটার একটা বিশেষ আনন্দ দান করে। ভালো পড়লে সেই চিন্তাগুলো আমাদের মনের মধ্যে বারবার আসে, সেগুলো আমাদেরকে আনন্দ দান করে। ফর অর্নামেন্ট, ফর ডিলাইট উনি এটা বললেন, ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স। অর্থাৎ এর অলঙ্করণটা কোথায় গিয়ে প্রতিভাত হবে? যখন তুমি আলোচনা করবে। অ্যান্ড ফর এবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট। এবং তোমার সক্ষমতাটা, তুমি যে পড়াশোনা করেছো, সেই পড়াশোনা করার জন্যে মানুষ হিসেবে তোমার মধ্যে যে সক্ষমতা তৈরি হয়েছে, সেটা প্রমাণিত হবে কোথায়? ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। অর্থাৎ তুমি কেমন বিচার করছো, এবং তোমার কার্যকারণের ক্ষেত্রে তোমার চিন্তা ভাবনা কেমন, তোমার মনোভাবটা কেমন। ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট and perhaps judge of particulars one by one. একজন দক্ষ লোকের ক্ষেত্রে সে যে কোনো কিছুকে সহজেই নির্বাহ করতে পারে এবং সম্ভবত বিচার করতে পারে খুঁটিনাটি বিষয়গুলো একটা একটা করে। বাট দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু সাধারণ যারা পরামর্শদাতা, অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড দ্য মার্সেলিং অফ অ্যাফেয়ার্স। মার্সেলিং বলতে বলা হয় টু অর্গানাইজ প্রপারলি, মার্সেলিং করা বলে। অর্থাৎ বিভিন্ন যে ঘটনাগুলোকে যথাযথভাবে সাজানো, সেক্ষেত্রে কাম বেস্ট ফ্রম দোজ আর লার্নেড। এই যে বিষয়গুলো উনি বললেন, যে জেনারেল কাউন্সিলস, দ্য প্লটস, দ্য মার্সেলিং অফ অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয়কে এক জায়গায় গ্রন্থিত করার দক্ষতা তারই থাকবেন যিনি লার্নেড, যিনি পড়াশোনা করেন, যথাযথ পড়াশোনা, নট ইন ডিগ্রিজ। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। অর্থাৎ পড়াশোনাতে অনেকটা সময় কাটানো কিন্তু সেটা স্থবিরতা এনে দেয়, সেটা স্লথ করে দেয় আমাদের। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট। শুধু পড়ে গেলাম তা নয়, তাকে কিভাবে ব্যবহার করব, তার কিভাবে অলঙ্করণ করব, সেদিকটা দিকে নজর দিতে হবে। এবং সেটা কি? টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন মানে কি? ইটস এ ফর্ম অফ বিহেভিয়ার টু ইমপ্রেস পিপল। অর্থাৎ লোককে প্রভাবিত করবার জন্য আচরণের একটি ঢং বা ধরন। টু মেক জাজমেন্ট হোলি বাই দেয়ার রুলস। এটা আর একটা বিষয় আমাদেরকে সক্ষম করে, সেটা হচ্ছে আইনের দ্বারা, নিয়মের দ্বারা কোনো বিচারকে তৈরি করতে। এবং সেটা হচ্ছে কি? ইজ দ্য হিউমার অফ এ স্কলার। এবং সেটা কিন্তু একজন পণ্ডিতের কাছে এটা হাস্যরসের বিষয়। দে পারফেক্ট নেচার অ্যান্ড দে আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। তারা প্রকৃতিকে, নিজের আত্মপ্রকৃতিকে, যারা স্কলার্স হন, লার্নেড হন, তারা আত্মপ্রকৃতিকে তৈরি করেন, তাকে সম্পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, এবং তারা অভিজ্ঞতার দ্বারাও কিন্তু সম্পূর্ণতা অর্জনের চেষ্টা করেন। ফর ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস। কারণ স্বাভাবিক যে আমাদের সক্ষমতাগুলো, সেগুলো প্রাকৃতিক উদ্ভিদের মতন, দ্যাট নিড প্রাণী, যেটার লালন বা চর্যার প্রয়োজন আছে, যাকে লালন করতে হয়। তেমনি ভাবনা, মানুষের ভাবনা চিন্তা, এগুলোকে লালন করতে হয়। ঠিক আছে? তবেই তোমার মধ্যে বিচার তৈরি হবে, তুমি ঠিকঠাক কাজ করতে পারবে, ঠিক কথাটা বলতে পারবে, এবং যথাযথ, সেটা যদি ভীষণ সত্যি হয়, ভীষণ ক্রূরও হয়, সেই সত্যি কথাটা ঠিক মতো জায়গায় বলা। কারণ সেটা কিন্তু কারোর সংশোধনের জন্য বা আত্মসংশোধনের জন্য হতে পারে, সেটার প্রয়োজন আছে। আর নইলে আমাদেরকে তখন ফলস ভ্যানিটি নিয়ে চলতে হয়। বাই স্টাডি, এবং পড়াশোনা দ্বারা যেটা সম্ভব, অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফোর্থ ডিরেকশন টু মাচ অ্যাট লার্জ। এবং তুমি যদি নিজে নিজে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করো, সেটা তোমাকে একটা ব্যাপক হারে, ব্যাপক মাত্রায় তোমাকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেবে।
except they be bounded in by experience. শুধুমাত্র ব্যতিক্রমের জায়গাটা হচ্ছে যদি না তারা তাদের অভিজ্ঞতার দ্বারাই কোথাও বদ্ধ হয়ে পড়ে। যত পড়াশোনা করবে নিজের ভাবনাগুলো কোনো সময় ভাঙতে হয়। এমনও হয় বিভিন্ন বয়সের ভাবনা যখন আমরা এগোই ক্রমশ সেগুলোকে আমরা কিন্তু অনেক সময় পরিবর্তন করি। একসময় তো এটা ভাবতাম, কারণ পরিবারের প্রেক্ষিতে, সমাজের প্রেক্ষিতে ভাবনাটা আমার তৈরি হয়েছিল। যখন বড় হলাম, আরো 5টা বিষয় পড়লাম, তখন দেখলাম যে না, এই ভাবনাটা তো ভুল, এটা তো ঠিক না। এরকমভাবে ভাবনারও রূপান্তরের প্রয়োজন আছে, ভাবনারও একটা রিকনসিলেশন, পুনর্মিলনের প্রয়োজন আছে, এবং একটা অ্যামেন্ডমেন্ট বা সংস্কারেরও প্রয়োজন আছে। ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ। ক্রাফটি শব্দটা বললাম আমি, ক্রাফটি শব্দের অর্থ হচ্ছে যারা চতুর, কানিং, ক্লেভার। সেই সমস্ত লোকেরা তারা সবসময় পড়াশোনার বিষয়টাকে দোষারোপ করে। ও করে কিছু হয় না, পড়ে কি হবে, এরকম লোককে আমি দেখেওছি। ও পড়ে কি হবে, অত পড়াতে অত জানার কিছু দরকার নেই, শুধু পরীক্ষার পাস করলেই হবে, পরীক্ষাটা ভালো নম্বর পেলেই হবে। এরা হচ্ছে ক্রাফটি ম্যান। এরা নিজেরাও ওই ডজ করে বেরিয়ে গেছে পড়াশোনাগুলোকে। সিম্পল মেন অ্যাডমায়ার দেম। সাধারণ মানুষ যারা, সহজ মানুষ, সরল মানুষ, তারা পড়াশোনাকে আদর করে, সম্মান করে। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম। জ্ঞানী মানুষ তাকে ব্যবহার করে। যা কিছু পড়ছি তাকে আমি কিভাবে ইউটিলাইজ করব, যা কিছু আমার জ্ঞানার্জন হচ্ছে আমি তাকে কি করে ইউটিলাইজ করব, এইটা হচ্ছে পড়ার মুখ্য উদ্দেশ্য। ঠিক আছে? ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ। শুধুমাত্র যে তারা নিজেদের ব্যবহারের জন্য শিক্ষা দেয় তা নয়, বাট দ্যাট ইজ আ উইজডম উইদাউট দেম। এবং তার কাছে এইগুলো ছাড়া সেটা তার কাছে একটা জ্ঞান। সবসময় কাউকে শিখছি বা শেখাচ্ছি ব্যাপারটা তা নয়, নিজের মধ্যে সেই জ্ঞানটা কিন্তু তৈরি হবে। যত তুমি পড়াশোনা করবে জ্ঞানের উন্মেষ হবে। ঠিক আছে? জ্ঞান খুব প্রয়োজন। জ্ঞান যেটা মুক্ত যেটা গৃহের প্রাচীর, রবীন্দ্রনাথ বলছেন। জ্ঞান যেটা মুক্তির, মুক্ত জ্ঞানের হওয়া হতে গেলে তোমায় পড়াশোনা করতে হবে। তা নয় আমরা স্টিরিওটাইপ কতগুলো ভাবনাতে, কতগুলো প্রথাগত ভাবনায় আমরা আটকা পড়ে থেকে যাব, এবং ওটাই আমার মনে হবে ওটাই আমার ফাইনাল, ওটাই শেষ। ঠিক আছে? অ্যান্ড অ্যাবভ দেম ওন বাই অবজারভেশন। এবং সর্বোপরি বিষয় যেটা, সেটা হচ্ছে এটা তারা লাভ করেন, এই জ্ঞানটা লাভ করেন পর্যবেক্ষণের মধ্যে দিয়ে। বই পড়াশোনা করলাম এবং সমাজকে পর্যবেক্ষণ করলাম, সেখান থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়। রিড নট টু কন্ট্রাডিক্ট অর কনফিউজ। উনি বলছেন পড়বো না তর্ক করার জন্য। আর কনফিউজ মানে হচ্ছে টু প্রুভ সামওয়ান অর সামথিং অর এনি আর্গুমেন্ট রং। মানে আমার একটা সে কনফিউজ করা মানেই হচ্ছে যে কোনো ভাবে আমি তোমার কথাটাকে খণ্ডন করে দেবো, তোমার কথাটাকে আমি ভুল প্রমাণ করবো। এরকম মানুষ আছে, তুমি যতই ঠিক কথা বলো সেটাকে সে ভুল প্রমাণ করার চেষ্টা করবে। এটা তাহলে পড়াশোনা করাটা এটার জন্য নয় যে তর্ক করবো বা কারোর কোনো সত্য চিন্তাটাকে আমি ভুল বলে প্রমাণ করে দেবো। পড়াশোনা এই জন্য নয়। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড। হ্যাঁ, শুধুমাত্র যে কোনো কিছুকে সহজে বিশ্বাস করে নেওয়া নয়, আবার যে কোনো কাউকে অন্য কারোর কাছে সহজলভ্য করে দেওয়া নয়। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স। কোনো কথা খুঁজে নেওয়ার জন্য নয়, কোনো আলোচনা করার জন্য নয়, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। তার ভারটা বোঝা, সেই তার ভেতরে যে অন্তর্নিহিত অর্থটা আছে তাকে উপলব্ধি করা এবং তাকে বিবেচনা করা। সাম বুকস আর টু বি টেস্টেড। কোনো কোনো বইকে শুধু তার স্বাদ গ্রহণ করা যায়, আদার্স টু বি সোয়ালোড। কোনো কোনো বইকে হজম করে নেওয়া যায়, গিলে ফেলা যায়। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। খুব কম বই আছে যেটাকে চেবানো যায় বা হজম করা যায়, অর্থাৎ তাকে এইটা করতে গেলেই খুব কেয়ারের প্রয়োজন, একটা ভেরি গ্রেট কেয়ার। তখনই আমি সেগুলোকে উপলব্ধি করতে পারবো। কিছু বই আছে ট্র্যাশ, জাস্ট পড়ে বেরিয়ে গেলাম, গল্প একটা চলে গেলাম। কিছু বই আছে সেটাকে হয়তো কিছুটা হজম করতে হতে পারে, হয়তো আমার উপলব্ধি হলো না, আমি হজম করে নিলাম, গিলে নিলাম ব্যাপারটাকে। আর কিছু বই আছে যেগুলোকে কিন্তু সত্যকারে মানে তাকে চর্বণ করতে হবে এবং তাকে ডাইজেস্ট করতে হবে, সেই জন্য বারবার পড়তে হবে, বারবার সেই লেখাগুলোকে শুনতে হবে, মানে সেই কথাগুলোকে শুনতে হবে বারবার। আমি তো স্বামী সর্বপ্রিয়ানন্দজির ইউটিউবে গিয়ে চ্যানেলে গিয়ে তার কথা আমি বারবার শুনি। এত ভারী ভারী সব কথা বলেন খুব সহজ ভাষায়, তো বারবার সেগুলোকে শুনি। উনি দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, আধ্যাত্মিকতা সব নিয়ে কথা বলেন।
তো বারবার সে কথাগুলো শোনা দরকার, বারবার শুনলে চিন্তার উন্মেষ হয়, বারবার পড়লে চিন্তার উন্মেষ হয়। সামথিং দ্যাট অ্যাপিয়ার্স টু বি ওয়ান, ইট মে অ্যাপিয়ার টু বি ডিফারেন্ট ইন অ্যানাদার ডে। এটা মনে রাখবে। আজকে হয়তো একটা তোমার কাছে পড়ছো কিছু একটা মনে হচ্ছে, সাহিত্য বিশেষ করে, আর একদিন পড়লে তোমার কাছে একটা নতুন ভাবনা কিছু দিল, ঠিক আছে? দ্যাট ইজ সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস। তার মানে কিছু কিছু বইকে পড়া যায় অংশে অংশে, আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি। আর অন্যান্য বইগুলো কিছু পড়া যায় কিন্তু খুব কৌতূহল সেখানে লাগে না, ওই পড়লাম, একটা সোয়ালক গিলে নিলাম। অ্যান্ড সাম ভিউ টু বি রেড হোললি, কিছুকে পড়তে হয় সম্পূর্ণভাবে, সামগ্রিকভাবে, অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, শ্রম দিয়ে, মনোযোগ দিয়ে। সেইটাই হচ্ছে তোমার সেই বই যেটাকে চিউট করতে হবে, ডাইজেস্টেড করতে হবে। করতে গেলেই তোমাকে উইথ ডিলিজেন্স, পরিশ্রম দিয়ে পড়তে হবে, অ্যাটেনশন, মনোযোগ দিয়ে পড়তে হবে। ওই একটা পড়ে এক পলক পড়ে চলে গেলাম, মনে বুঝে নিলাম, ব্যাপারটা তা নয়। কারণ সেই মানুষ যখন তার অনেক পরিণত চিন্তা থেকে জিনিসটা লিখছেন, তা তাকে যখন আমি পড়তে যাব, আমাকেও তো তার জন্য মনোযোগ দিতে হবে, শ্রম দিতে হবে। কোন শ্রমের কথা বলছেন? ভাবনার শ্রম, ভাবনা চিন্তার শ্রম দিতে হবে, তবেই তো আমি তাকে তার লেখাটাকে উপলব্ধি করতে পারবো। সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি। ডেপুটি বলতে এখানে সাবস্টিটিউট বলা হচ্ছে, বিকল্প। অর্থাৎ কোনো বই পড়া যেতে পারে কোনো বিকল্প নিয়ে, কিছু নিয়ে, বিকল্পের সাহায্য নিয়ে, অ্যান এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স, অথবা সেখান থেকে ওই বইটা থেকে কেউ একটা সংকলিত অংশ কেউ করেছেন, সেটা পড়ে উপলব্ধি করলাম, তিনি হয়তো বিশ্লেষণ করে দিয়েছেন বিষয়টাকে, উপলব্ধি। হ্যাঁ, সেটাও হতে পারে, হয়তো আমি নিজে পড়ে বুঝতে পারছি না, উপনিষদ হয়তো পড়ে বুঝতে পারছি না, বিবেকানন্দের বিশ্লেষণটা পড়লে তারপরে আমি যখন উপনিষদে যাব, আমার কাছে হয়তো অনেক সহজ লাগবে। অতএব সেই জ্ঞানী মানুষের বিশ্লেষণটা আমাকে পড়ে নিতে হতে পারে। But that would be only in the less important arguments and the meaner sort of books. Yes, আচ্ছা একটু বলি, but that would be only in the less important arguments, কিন্তু সেটা শুধুমাত্র যেখানে কম গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় বা যুক্তির বিষয়, সেক্ষেত্রে। and the meaner sort of books, যেগুলো নিম্নমানের, নিম্ন ধরনের বই, নিম্নমানের বই, and else distilled books are like common distilled water, এবং যেগুলো কিছুটা পরিশ্রুত বই, মানে ওই ছেটে ছুটে ইত্যাদি করে একটা বই তৈরি করা হয়েছে, সেটা কিন্তু সেই সাধারণ পরিশ্রুত জলের মতোই, ফ্ল্যাশি থিংস, ও একটা ঝলক দিয়ে চলে যাবে। হয়তো কোনো একটা বিষয়ের কোনো একটা বিশেষ বিশেষ জায়গাগুলোকে তুলে আমি দিয়ে দিলাম, যেটা লোকের ফট করে একটা ফ্ল্যাশ দিয়ে চলে গেল, একটা ঝলক দিয়ে চলে গেল, কিন্তু তা না, তার ভেতরে তো অনেক গভীরতা আছে। এরকম বিভিন্ন ধরনের বই লেখা হয়েছে। তাহলে আমাকেও কিন্তু খুঁজতে হবে কি বই পড়বো। রিডিং মেক্স আ ফুল ম্যান। উনি বলছেন পড়াশোনা, রিডিং আর স্টাডির মধ্যে তফাৎ আছে। রিডিং মানে শুধু পড়া, এই যে পড়ছি, রিডিং লাইন বাই লাইন পড়লাম, রিডিং। আর স্টাডি হচ্ছে অন্য জিনিস, টু গো থ্রু সামথিং অ্যাটেন্টিভলি, খুব মনোযোগ দিয়ে কোনো কিছুকে পড়া। রিডিং মেক্স আ ফুল ম্যান, উনি বলছেন পড়া একটা পূর্ণ মানুষ তৈরি করে। কনফারেন্স আর রেডিম্যান, অর্থাৎ সমাবেশ যদি করা হয়, তাহলে একজন মানুষ সে প্রস্তুত হতে পারে, কিছু বলবার জন্য প্রস্তুতি নিতে পারে, সমাবেশ হলে এটা হয়। কিন্তু পড়াটা সবার আগে প্রয়োজন। অ্যান্ড রাইটিং আইন এক্সাইটমেন্ট, এবং পড়ার পরে কেউ যদি, একটা সমাবেশে গেলাম, সেখানে আমি রেডিম্যান তৈরি হলাম, প্রস্তুত প্রস্তুত মানুষ, কিন্তু সবার যেটা আগে প্রয়োজন সেটা হচ্ছে লেখা। লিখলে কি হয়, চিন্তার উদ্গীরণ হয়। তুমি যখন কোনো কিছু ভাবছো, নিজে লিখছো, তোমার বিভিন্ন চিন্তার উদ্গীরণ হবে, এইটা তোমাকে পরিণত করবে, এইটা তোমাকে জ্ঞানী করে তুলবে, এবং তুমি তখন তুমি তার জন্য হয়তো কিছু অনুসন্ধান করছো, খুঁজছো, দেখছো, অনেক পরিণত হবে তুমি। And therefore, if a man write little, অতএব বলা যায় যে যদি একজন মানুষ সামান্য কিছু লেখে, he had need have a great memory, যখন সে কিছু লিখতে যাবে নিজে থেকে কিছু, তাহলে তার একটা ভালো স্মৃতিশক্তির প্রয়োজন। যা কিছু সে পড়েছে সেখান থেকে সংজাত করে, তাকে কিছুটা পরিশীলিত করে, কিছুটা সংশোধিত করে যখন সে লিখছে, তার মানে তার স্মৃতিশক্তিটা খুব প্রবল হওয়া প্রয়োজন, তার ভাবনা। ওই জন্য আমি বলছি ভাবনাটা খুব প্রয়োজন। আজকের শিক্ষায় আমাদের ভাবনা কিন্তু চলে যাচ্ছে, ভাবনার জায়গা চলে যাচ্ছে, খুব একটা রেডিমেড পড়াশোনা,
যেটা কিন্তু একজন ছাত্রছাত্রীকে খুব উন্নত করবে বলে আমি মনে করি না। ঠিক আছে, if he confer little he had need have a present wit, যদি সে কোনো সামান্য কিছু বলতে চায়, সামান্য কিছুর কোনো প্রসঙ্গকে আনতে চায়, তার কিন্তু একটা উপস্থিত বুদ্ধির দরকার। and if he read little he had need have much cunning, এবং সে যদি সামান্য কিছু পড়ে থাকে তাহলে তার প্রয়োজন কিন্তু কিছুটা ধূর্তামি করা, কারণ সে সামান্য কিছু পড়েছে, সবটা জ্ঞান নেই, ওই নিজের কিছু চিন্তা ভাবনার মিশেল দিয়ে দাঁড় করিয়ে দিলাম, খাড়া করে দিলাম। বিশেষ করে ছোটদের সামনে, ছোটরা তো ধরতে পারবে না, জ্ঞানী ব্যক্তি উল্টো দিকে চেয়ারে বসে থাকলে ধরে ফেলতে পারবেন, কিন্তু যারা ছোট তাদের হয়তো অনেক পড়াশোনা করে হয়ে ওঠেনি এখনো। এবার আমি ভুলভাল সব বলে দিয়ে চলে গেলাম, তাদের কাছে সেই ভুল বার্তাটাই কিন্তু পৌঁছে গেল। to seem to know that he do not, এবং তাকে দেখে মনে হয় যে তাকে যে সে জানে যে সে কিছুই করতে পারে না। হিস্ট্রিজ মেক ওয়াইজ মেন, ইতিহাস জ্ঞানী ব্যক্তি তৈরি করে। পোয়েটস উইটি, কবিকে বুদ্ধিমান তৈরি করে। অ্যান্ড দ্য ম্যাথামেটিক্স সাটল, এবং অঙ্ককে উপযুক্ত করে। মানে হিস্ট্রি মানে কি, আমাকে সেই অতীত থেকে আসতে হবে, পরপর কি হয়েছে, ওই যে আমরা আজকে ইংরেজি সাহিত্য পড়ছি, তার আদি জায়গাগুলোকে জানা ইত্যাদির প্রয়োজন আছে। সেটা কিভাবে এলো, একটা ভাষার কি ব্যাপার, ফর্ম কিভাবে পাল্টেছে, ভাবনার কি কি পরিবর্তন হয়েছে, এই সমস্ত বিভিন্ন ধরনের ভাবনা, দর্শনজাত ভাবনা অনেক, এবং সেগুলো পরবর্তী সময়ে অনেক খণ্ডিত হয়েছে, নতুন ভাবনার উদয় হয়েছে। তার মানে একটা পড়াশোনার প্রয়োজন, এই হলো সোজা কথা। ন্যাচারাল ফিলোসফি ডিপ, স্বাভাবিক যে দর্শন তাকে গভীর করতে পারে। গভীর মানে সেই ইতিহাসকে জানতে হবে, তুমি সেই পড়ছো, সেখান থেকে কিছু সূত্রকে বের করছো, তোমার নিজের ভাবনার দিয়ে তুমি তাকে হয়তো খণ্ডন করছো, তোমার মধ্যে একটা নতুন ভাবনার উদয় হচ্ছে। এইভাবেই আমরা সমৃদ্ধ হতে পারি। মরাল গ্রেভ, এবং নৈতিক একটা গভীরতাকে তৈরি করতে পারে। লজিক অর্থাৎ যুক্তিকে তৈরি করতে পারে। রেটোরিক মানে হচ্ছে স্পিকিং অর রাইটিং দ্যাট ইজ ইন্টেন্ডেড টু পারসুয়েট, অর্থাৎ কোনো লেখা বা বলা যেটা একটা এই মনস্থ করে লেখা বা বলা, যেটা কাউকে যুক্তি দিয়ে বোঝাবে কোনো কিছুকে, সেটা বাড়াবে তোমার। তারপরে উনি একটি ব্যবহার করছেন, দেখো এটি ফ্রেঞ্চ ফ্রেজ, অ্যাভিয়েন স্টাডিয়া ইন মরস, অর্থাৎ স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স, অর্থাৎ স্টাডি যেটা কি করে, সেটা যে কোনো কিছুকে অতিক্রম করার ক্ষমতা রাখে এবং কাউকে প্রভাবিত করার ক্ষমতাও রাখে, আমাদের আচরণগত দিকেরও প্রভাবিত হতে পারে। পড়াশোনাটা খুব প্রয়োজন, বারবার করে আমি বলছি। নেই, there is no stone or impediment মানে অবস্ট্যাকল, বাধা, হার্ডল, অবস্ট্যাকল, এমন কোনো পাথর নেই, এমন কোনো বাধা নেই ইন দ্য উইট। তুমি যখন ভাববে, তোমার চিন্তায়, তোমার বুদ্ধিতে বাধা 100 বার আসবে, কারণ নিজের ভিতরে কন্ট্রাডিকশন শুরু হবে, কোনটা ঠিক। ঠিক আছে, বিবেকানন্দের মধ্যে হয়েছিল যে ঈশ্বর আছেন না নেই, তাই তো? তাহলে একসময় রামকৃষ্ণ নবসাহেবকে তিনি অনায়াসে অক্লেশে উড়িয়ে দিয়েছিলেন, তারপর সেই মানুষটার কাছে তো তিনি আবার নত হলেন। এটাই হয়, যখন তুমি সেটা নিয়ে ভাববে, অনন্ত খুঁজবে, তখনই তোমার মধ্যে সেলফ কন্ট্রোল, যে অনায়াস, যার মধ্যে কোনো উইট নেই, যার মধ্যে কোনো পড়াশোনা করার মন নেই, সে যা পাচ্ছে সেটাকেই কিন্তু গ্রহণ করছে, whether it is good or bad, whether it is right or wrong, he or she has no ability to judge. অতএব পড়াটা প্রয়োজন, পড়লে চিন্তার উদয় হয়। বাট উনি বলছেন সে উইটের মধ্যে কিন্তু বাধা থাকবে না তা নয়, থাকবে, বাট মেবি রট আউট বাই ফিট স্টাডিজ, কিন্তু সেটা অনায়াসে চলে যেতে পারে, মানে তাকে ইলাবোরেটলি এমবেলিশড করা যেতে পারে, খুব বড় করে তাকে অলঙ্করণ করা যেতে পারে, তাকে সাজানো যেতে পারে বাই ফিট স্টাডিজ, যথাযথ পড়াশোনার মধ্যে দিয়ে। বাধা আসবে না, 100 বার বাধা আসবে, ইম্পেডিমেন্ট থাকবে, অবস্ট্যাকলস থাকবে, স্টোনস থাকবে, মানে বাধা পাবো, কিন্তু আমি যদি সেটাকে ডিপলি পড়ি, পড়াশোনা করি, ফিট স্টাডিজ করি, যথাযথ পড়াশোনা করি, তাহলে আমার সেটা অনায়াসে অক্লেশে আমি সেটাকে শুধু আমার বাধাটাকে সরিয়ে দিতে পারবো তা নয়, আমি তাকে অলঙ্কৃত করতে পারবো। ঠিক আছে, লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, যেমন শরীরের রোগ হলে সেখানে যথাযথ শরীর চর্চা থাকতে পারে, শুধু ওষুধ নয়, শরীর চর্চাটাকে আমরা যদি করি এবং আমাদের যদি দৈনন্দিন জীবনের খাওয়া দাওয়া থেকে শুরু করে দিনপঞ্জিটাকে শুরু করে সেটাকে ঠিকঠাক রাখি, আমাদের ওষুধের ধারে কাছেও যেতে হবে না।
ঠিক আছে, ওইটা খুব প্রয়োজন। আমরা কি করি, ওষুধ আগে ডাক্তার, ওষুধ না তা নয়, নিজে যাচ করো কি জাতীয় খাবার খাচ্ছ, খুব বেশি জাঙ্ক ফুড খেয়ে ফেলছো কিনা ইত্যাদি, সেগুলো থেকে আমরা সরে আসি, তাহলে তোমাকে ডাক্তার কাছে যেতে হয় না। সেটা একটা সময় অবধি প্রচুর খেয়ে ফেললাম, তারপরে বয়স যেই বাড়লো তখন এখানে সেখানে সব দুনিয়ার রোগ। তাহলে ওইটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, কন্ট্রোল করে, আমি বলছি না একদম বাদ দিয়ে দাও, কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা কিন্তু বয়সকালে গিয়ে অনেক সুস্থ থাকতে পারবো। বাউলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেন্স, অর্থাৎ পাথরের জন্য বা যখন কোনো কনক্রিট কোনো কিছুর জন্য সেখানে যে রোল করানো হয় ভাঙার জন্য, সেটা কিন্তু ভালো। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, অর্থাৎ যদি তুমি শুট করো সেটা লাংয়ের পক্ষে ভালো, সেটা ব্রেস্টের পক্ষে ভালো। জেন্টল ওয়াকিং ফর দ্য স্টোমাক, আস্তে আস্তে হেঁটে চলা, এটা স্টোমাককে ভালো রাখে। রাইডিং ফর দ্য হেড, এবং যদি আমরা উপরের দিকে উঠি মানে চড়াইয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের মাথার ভারসাম্য, মাঝে মাঝে উপরের দিকে যাওয়া ভালো। অ্যান্ড দ্য লাইক, এরকম আরো অনেক কিছুই আছে। অতএব আমাদের জীবন চর্যাটাকে যদি আমরা পাল্টে দিই, আমাদের পড়াশোনার ঢংটাকে যদি পাল্টে দিই, তাহলে আমাদের কিন্তু সাজেশন আর নোটসের অপেক্ষা বসে থাকতে হবে না। আমি যদি এই যে এসেটাকে আমি সযত্নে বারবার পড়ি, এবং আমি তো তোমাদের যতটা পারলাম ব্যাখ্যা করার চেষ্টা করলাম, এটাও দেখো আজকে আমার শেষ ইয়ে নয়, এটা তো আর একদিন আমি পড়ালে আরো নতুন কিছু ডাইমেনশন তৈরি হতে পারে। আমি নিজে জানি সেটা ডাইমেনশন কি আছে, ওই আমার ভাবনা থেকে নতুন ডাইমেনশন বেরোতে পারে। এটাই পড়াশোনার উদ্দেশ্য, ঠিক আছে। সো ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, যদি একজন মানুষের বুদ্ধিমত্তাটা পরিভ্রমণ করে, ঘুরে বেড়ায়, মানে সেটা স্থবির এক জায়গায় আছে তা নয়, যদি পরিভ্রমণ করে, লেট হিম স্টাডি, তাকে পড়তে দাও দ্য ম্যাথমেটিক্স। ফর ইন ডেমনস্ট্রেশন ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার বি সো লিটল। উনি বলছেন যে যখন কোনো কিছু প্রদর্শনের ব্যাপার আসছে, সেক্ষেত্রে কিন্তু তার বুদ্ধিমত্তার জায়গাটাকে কোনোভাবে ক্ষুদ্র করা যাবে না। মানে সে যখন ডেমনস্ট্রেশন করছে তাকে যতটা পারছে করতে দাও, যত সে করবে তখন তার মধ্যে থেকে অনেক কিছু আরো বেরিয়ে আসবে, নতুন নতুন ডাইমেনশন বেরিয়ে আসবে। হি মাস্ট বিগিন এগেইন, সে যদি দরকার আছে আবার শুরু করবে। ইফ ইজ উইট নট বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস, যদি তার বুদ্ধিমত্তা উপযুক্ত না হয় যে কোনো কিছুকে পৃথক করতে পারছে না বা কোনো কিছু পার্থক্য খুঁজে পাচ্ছে না, লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান, তাদেরকে স্কুলম্যান যারা স্কুলের সঙ্গে যুক্ত তাদেরকে যেটা পড়তে দাও। অ্যান্ড ফর দে আর ক্রিমিনিস সেক্টরস, মানে স্প্লিটার্স অফ হেয়ার, কারণ তারা হচ্ছেন এই যে যারা ভালো শিক্ষক হন তারা একদম চুলচেরা বিশ্লেষণ করেন। ওই একটা চ্যাপ্টারকে কোনো রকম একটা পড়ে চলে গেলাম তা নয়, যিনি যত ডিটেলিং করছেন কোনো জিনিসকে, যে কোনো বিষয়, সেটা ইংরেজি হোক, বাংলা হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথামেটিক্স হোক, যা হোক, যত তিনি ডিটেলিং করবেন, চুলচেরা, জানি একজন কোয়ালিফাইড এবং এফিশিয়েন্ট টিচার, তিনি সেটাই করেন, ঠিক আছে। বাকিরা ওই চোখ বুলিয়ে আই ওয়াশ করে দিয়ে চলে যায়, আজকে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে। এবং তাতে কি হচ্ছে, হয়তো পরীক্ষার কিছু উপযুক্ত নম্বর কিছু রেডি করে দিয়ে পরীক্ষার নম্বরটা হচ্ছে, কিন্তু একটু ভেবে দেখবে সেই বিষয়টা সম্পর্কে তোমার জ্ঞানটা কি খুব স্পষ্ট, খুব ভালো না। তাই উনি বলছেন যে যদি if he not be if he be not apt to beat over matters, যদি সে কোনো একটা বিষয়কে অত অতিক্রম করে যাওয়া, কোনো বিষয়টাকে রপ্ত করার মতো জায়গাতে সে উপযুক্ত নয়, and to call up one thing to prove and illustrate another, অর্থাৎ সে হয়তো সেটাকে প্রমাণ করবার জন্য তার স্মৃতিশক্তি ততটা জোরালো নয়, সে মনে করতে পারছে না বা সেটাকে কারোর কাছে পরিবর্তন করতে পারছে না, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তাকে লয়ার্স কেসগুলো, লয়াররা যারা কেস করে তারা তো এইভাবে করে, দীর্ঘ 5 বছরের জিনিস, বিভিন্ন ঘটনাগুলোকে সাজানো, তারপরে বিভিন্ন কিছুকে অলঙ্করণ করে, এ করে সে করে, সে ঠিক মনে রাখে। এবং যখন সে কোর্টে গিয়ে দাঁড়ায়, সে সিনেমাতেও দেখবে বা অন্য জায়গাও দেখবে যে সে কত রেফারেন্সকে টেনে নিয়ে আসে, তার স্মৃতিশক্তিটা তার কতটা ভালো প্রয়োজন, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু বড় লয়ার যিনি, তিনি সাংঘাতিক দুধে হন, অর্থাৎ তিনি ভীষণ স্মৃতিপ্রবণ, তার স্মৃতিশক্তি সাংঘাতিক, তার সঙ্গে তার কোনো জিনিসকে এমবেলিশ করা, সুসজ্জিত করা, সাজিয়ে নেওয়া, সেই ক্ষমতাটাও দারুণ। এবং সেটাই আসবে যদি সে কোনো একজন ব্যক্তি যদি সে কোনো কিছুকে মানে সে স্মরণ করতে না পারে, সে ব্যর্থ হয় প্রমাণ করতে, অথবা কোনো কিছুকে পরিবর্তন করতে পারছে না, গুছিয়ে বলতে পারছে না, তাকে উনি বলছেন লয়ার্স কেস,
গুলোকে পড়তে। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট। উনি বলছেন এই যে মনের প্রতিটা যে ত্রুটি, তার জন্য একটা বিশেষ প্রাপ্তির জায়গা আছে। অর্থাৎ ঠিক যেখানে আমি যদি সেই জায়গাটাকে স্টাডি করতে পারি, সেইভাবে করতে পারি, উনি যেগুলো বললেন, তাহলে আমরা সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো এই লেসনটা পড়ালাম। আমি কমেন্ট বক্সে কিছু 6 নম্বরের প্রশ্ন ইত্যাদি দিয়ে দেবো। আর দেখো 2 নম্বরের প্রশ্ন লেখার জন্য টেক্সটটা বারবার পড়তে হবে। এরপরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে কমেন্ট বক্সকে আমাকে নিঃসন্দেহে নির্দ্বিধায় প্রশ্ন করবে। ঠিক আছে, গুড বাই।